অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন। মনের আয়না মিলিয়া দেখিলে হায়, দেহের কপাট খুলিয়া দেখিলে হায়, মনের মানুষ কোথায় পাওয়া যায়। মনের আয়না মিলিয়া দেখিলে হায়, দেহের কপাট খুলিয়া দেখিলে হায়, মনের মানুষ কোথায় পাওয়া যায়। যেমন মনের মাঝে ঘুণ ধরিলে সর্ব অঙ্গ ভেঙে যায়, যেমন মনের মাঝে ঘুণ ধরিলে সর্ব অঙ্গ ভেঙে যায়, মনের মানুষ কোথায় পাওয়া যায়, মনের আয়না। নমস্কার, আমি স্বপন বসু। আপনারা জানেন দীর্ঘদিন ধরে আপনারা আমাকে এত সুন্দরভাবে আপনাদের কাছে রেখেছেন, এটার জন্য আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। গানের কথা তো সবসময় বলি, কিন্তু অনেকে যে গান গায় তার জীবন সম্বন্ধে জানতে চায়, আগ্রহী হয়। তাই আমি আমার কিছু নিজের কথাও বলবো গানকে ঘিরে, সবই গানকে ঘিরে। সেরকম কিছু কথা, যে কেমন করে গান আমার জীবনে এলো, ধরা দিল। আসলে কি, গানকে এই যে গান, এই গান তো অন্যরকম গান। মানে ধরুন, আমার গান তো প্রথমে লোকে, সাধারণ মানুষ যারা অ্যালবামে শুনেছে, কিন্তু এই গান যে স্বতঃস্ফূর্ত ভাবে যে জল হয় বেড়ে উঠেছে, কেউ গেয়ে রেকর্ড করে দেবার জন্য নয়, কোনো শিল্পীর কথা ভেবে গান তৈরি হয়নি। সাধারণ মানুষের মনের কথা জানানোর তাগিদ থেকেই কিন্তু এই লোকগান। তাই বিশেষ করে লোকগান এটা শুধুমাত্র গান নয়, একটা বিষয়। আর এই গানগুলোর মধ্যে সেই রসদও রয়েছে যে কিছু বলতে চায়। এই বলতে চাওয়াটুকু অনুভব করে আমি গিয়েছি মাত্র। আমি ঠিক একটা কি বলবো, একটা ইন্টারপ্রিটার। আমি সেই মানুষ নই, গ্রামের মানুষ নই, আমি শহরের মানুষ। শহরে আমার জন্ম, বেড়ে ওঠা, আমার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সবই লেখাপড়ার সমস্ত কিছু। কিন্তু আমি এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আমি যা শিখেছি, তার থেকে অনেক 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 বেশি শিখেছি এই লোকগানকে ধরে। সেই গানের পথ ধরে যে আমি বিভিন্ন মানুষের সঙ্গ পেয়েছি, তাদের ভালোবাসা পেয়েছি, এই গানকে ঘিরে আমি বিশ্বকে পেয়েছি। তাই এই গান আমার কাছে সবকিছু। আমার শুধু আমার জীবন ধারণ নয়, এই শুধু আমার
মানে গানের টানে শুধু পেশা নয়, এটা আমার অনেক কিছু। এতদিন ধরে গাইছি, তবু গানের প্রতি, এই লোকগানের প্রতি এই হ্যাংলামি, আমি শুধু টান বলি না, এটা হ্যাংলামি বলি, সেই হ্যাংলামিটা আমার আজও আছে। আমার জন্ম কলকাতায়, একদম কলকাতায়, এবং সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন। তবে আমার বাবা মা ছিলেন পূর্ববঙ্গে, বাংলাদেশে, অধুনা বাংলাদেশ, তখন পূর্ববঙ্গ ছিল, পাকিস্তান, পূর্ব পাকিস্তান ছিল। সেখান থেকে তারা চলে আসে, যেমন করে সবাই মাইগ্রেট করে চলে এসেছে বাংলাদেশ থেকে। তা আমার জন্ম কলকাতা, তার দীর্ঘদিন বাদে, মানে আমার দিদিরা তাদের জন্ম হয়েছে, তারপর আমার জন্ম হয়েছে কলকাতায়। তাই কলকাতায় আমি কলকাতাবাসী। এই ছোটবেলায় কলকাতা, আমার ছোটবেলায় কলকাতা কিন্তু একটা অন্যরকম কলকাতা ছিল, যেটা আরেকটা গ্রামের নাম কলকাতা করতে পারো, যেটা শহর হলেও একটা অদ্ভুত ভালো লাগা, মানে ওটা খুব মিস করি এখন। মানে সেই সময় যে কলকাতার মধ্যে সে বাউল, পীর, দরবেশ, এরা যে আসতেন, গান গাইতেন, সেই ছবি এবং অনেক কিছু না পাওয়া, মানে এই আধুনিক সভ্যতায় এখন আমরা যা পেয়ে থাকি, মানে সেগুলো বাদে সবকিছুই আমার কলকাতার মধ্যে ছিল, সে ভালো লাগা। এখনো পাই, ভালো লাগা আছে, কারণ মানুষগুলো তো ভালো, কলকাতার মানুষ ভালো মানুষ, সব জায়গার মানুষই ভালো। আমার খুব সৌভাগ্য যে আমি এরকম একটা পরিবার পেয়েছি। আমি এমন পরিবারে জন্মেছি যে আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার বাবা মা এখন কেউই নেই, কিন্তু তাদের কাছে যে ভালোবাসা, আমাদের পরিবারে খুব সাধারণ, মানে নিম্ন মধ্যবিত্ত সময় আমরা কাটিয়েছি। একসময় দেশের বাড়িতে সবাই তো নিজের জমি জমা বাড়ি, ঘর বাড়ি ছিল, কিন্তু যারা মাইগ্রেট করে এসছে, কিন্তু আমাদের প্রথম সময় আমাদের খুব অসচ্ছল কখনো অনুভব করিনি, কিন্তু একটা আনন্দের মধ্যে কাটিয়েছি। আর সবচেয়ে বড় কথা, আমার বাবা মার প্রশ্রয় অনেকটাই পেয়েছি আমি গান বাজনা, এবং মার হাত ধরেই আমার গান বাজনায় ব্যাপারটা। কারণ কি, আমার দাদু, মার বাবা ছিলেন চিত্রকর, ছবি আঁকতেন। সেই সময় ফরিদপুর ছিল দেশ, সেখান থেকে আমি শুনেছি, এবং আমি ছোটবেলায় দেখেছি তার ফ্রেমে আঁকা ছবিগুলো। কলকাতায় তার আঁকা ছবি আসতো, তার কাছ থেকে অর্ডার যেত ওখানে, তখন সে আসতো। যাই হোক, কিন্তু মার গলায় অসাধারণ সুর ছিল, অসাধারণ গাইতেন আমার মা। মার ইচ্ছেটাই বোধহয় মানে পূরণ হয়নি, সেটাই আমার মা ওইভাবে পেয়েছি। আমার বর্দি গান গাইতেন, সেটা মায়ের খুব ইচ্ছে, এবং জোর করে অনেক ছেলে মেয়েকে গান শেখায় না, সেরকম আমাকে সেটা করেনি বলে ভাগ্যিস, তার জন্য আমি গানটা এত ভালো করে। বর্দির ওটা টাস্ক ছিল, কিন্তু অসাধারণ গাইতেন আমার বর্দি। দাদা আমার জীবনে একটা বিশাল অবলম্বন ছিল। আমার বাবা তখন শয্যা নিয়েছেন, মানে খুবই ভুগছিলেন বাবা, আর মা তার সেবা করতেন সারাক্ষণ, আর আমরা 3 ভাই 3 বোন এরকম। সেই সময় দাদার রোজগারে আমরা বড় হয়েছি, কিন্তু দাদা কখনো আমাকে এগুলো নিয়ে, তখন তো আমার উপরে 3 দিদি, তারপর দাদা মানে নেক্সট টু ফাদার, মানে আমার বাবার কর্তব্য একটা সময় দাদা করেছে। যেন বর্দি আমার মায়ের পরেই জায়গা নিয়েছিল, আমাদের সবকিছু দেখাশোনা করা, আর আমি ছোট বলে একটু বেশি আদর পেয়েছি, প্রশ্রয় পেয়েছি। আর দাদাও আমাকে প্রচুর আগলে রাখতেন, একবারে বড় ভাই নয় তো, মানে আরো কিছু, মানে এরকম দাদা পাওয়া জীবনের সৌভাগ্য।
আমার স্ত্রী আমাকে কতটা ইন্সপায়ার করে বা কতটা উৎসাহ দেয়, এই কথাটা এইভাবে না বলে বরং আমি বলতে পারি যে আমাকে কোনো জায়গায় বাধা দেয় না। আমার চোখে স্বপনদা এক কথায় বলা যাবে না, কেননা বাড়িতে একরকম মনে হয় আমার যে খুবই কর্তব্যপরায়ণ উনি, আর কোনো কাজ মানে সাংসারিক সব কাজে উনি পারেন, কিন্তু আমি যদিও করতে দিই না। নিজের মতো রান্নাও ভালো পারেন, আর মেয়েকেও ছোটবেলা থেকে যে একাই আমি মানুষ করেছি এটা বলতে পারি না। বেশিরভাগ দায়িত্ব বাবা মার যেমন সমান দায়িত্ব থাকে, সেরকম উনি সবসময় নিজের দায়িত্বটা 100 ভাগ পালন করেছেন। তাছাড়া বন্ধু বান্ধব বলুন, পারিবারিক দায় দায়িত্ব বলুন, অ্যাটাচমেন্ট যেটা বলি আর কি, দিদিদের সাথে আমার স্বপনদার 3 দিদি, 1 দাদা, ভাই, তাদের সাথে বন্ডিংটা সাংঘাতিক। মানে রক্তের সম্পর্ক, মানে তার সেখানে অন্য কিছু ভাবতেই উনি পারেন না। এবং এমন এমন বন্ডিং এখনো পর্যন্ত সেই বন্ডিংটা রয়েছে, এবং সেটা আমাকে খুব ভালো লাগে। সেই জন্য আমিও রেসপেক্ট করি এই জায়গাটায়। আমার মনে হয় উনি প্রথম মানে পারফর্মিং আর্টিস্ট লোকসঙ্গীতে একটা অনেকটাই মানে পরিবর্তন আনলেন। মানে একটা নতুন আধুনিকীকরণ যদি বলতে হয় পারফরমেন্সের ক্ষেত্রে, স্টেজ পারফরমেন্সের ক্ষেত্রে একটা অন্য রকম ধারা আনলেন। সেটা হচ্ছে গিয়ে উনি যেমন একটা ব্যাঞ্জোটাকে নিজের মতো করে বানিয়ে একটা তার সঙ্গে আবার নতুন টেকনোলজিকে ঢুকিয়ে তার স্কেল চেঞ্জের একটা ব্যাপার আছে, সেইটাকে করে, আচ্ছা এটা টেকনিক্যাল জিনিস, সেটাকে করে নিয়ে নিজের মতো করে একটা সুন্দর একটা ইনস্ট্রুমেন্ট উনি তৈরি করলেন, যেটা ওনাকে স্টেজে দেখা যায় পুরোপুরি ব্যঞ্জন নয়। ওটাকে মিউজিকোলজিস্ট নিহারবিন্দু চৌধুরী, উনি এখন আমাদের মধ্যে নেই কত, কিন্তু ওনাকে উনি ভীষণ গুই মানুষ ছিলেন। স্বপনদাকে বললেন যে এই নামটা কিন্তু স্বপন তারা হওয়া উচিত এই ইনস্ট্রুমেন্টটা। তো এটা একটা অভিনব ওনার সৃষ্টি আমি বলবো সঙ্গীত জগতের জন্য। আর পারফর্মিং আর্টিস্টের যা লোকসঙ্গীত শিল্পীদের কিভাবে নিউ জেনারেশন উদ্বুদ্ধ হয়েছে স্বপনদার কাছে, আমার এটা বলার অপেক্ষা রাখে না। কেননা পোশাকের দিকটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার। একজন পারফর্মিং আর্টিস্ট হিসেবে আমি বলতে পারি যে একটা পোশাক একটা মানুষ কি পরবে, কি করবে, তার শৈলী তাকে কিভাবে রিপ্রেজেন্ট করবে, কিভাবে কথা বলবে, এই পোশাকের দিকটা দেখুন, ক্যাজুয়াল ড্রেস পরে ফার্স্ট টাইম, এটা কিন্তু একটা সাহসও লাগে আমার মনে হয়। এই দিক থেকে আমি তো অ্যাপ্রিসিয়েট করবো, এবং সেই জায়গা থেকে একটা নতুন দিগন্ত খুলে দিল নতুন জেনারেশনের কাছে, নতুন শিল্পীদের কাছে। আমার মেয়ে শিমলি বসু, ওর এবারে একটা খুব সুখবর যে একটা অ্যালবাম করছে 10টা গানের। আজকের দিনে কেউ কোনো অ্যালবাম করেই না, মানে সব স্টল উঠে গেছে, টেকনোলজির এই হচ্ছে এফেক্ট। এবং সেই অবস্থায় যে ওর একটা অ্যালবাম বেরোচ্ছে, এটা খুব আনন্দের খবর। আনন্দের খবর শুধু আমার মেয়ে বলে না, যে এই সময় একটা লোকগানের অ্যালবাম হচ্ছে 10টা গান নিয়ে। এবং ওর এই গানটার প্রতি ছোটবেলা থেকে আগ্রহ, মানে ওর যতটা বয়স তার থেকে 7-8 মাস বাদ দিয়ে এতদিন ধরে ও কিন্তু এই গানের মধ্যেই আছে। জাস্ট যখন থেকে সেন্সটা হয়েছে বসতে পারে, তখন থেকে প্রতিটা ক্লাসে ও বসেছে। বাবা তো বন্ধু, মানে ছোটবেলা থেকেই, আর এখনো বাবা আমার সব থেকে প্রিয় বন্ধু। ছোটবেলা থেকে আমাদের সম্পর্ক এমন ছিল যে যেটা কাউকে বলা যায় না সেটা গিয়ে বাবাকে বলা যায়। আর বাবা খুব ওপেন মাইন্ডেড, তাই জন্য আমি খুব লাকি যে বাবা আমাকে বড় করে তুলেছে। তো সেই বোধগুলো আমি বাবার থেকে পেয়েছি। যেরকম হাঁটানো শেখানো হয়, পড়াশোনা করানো শেখানো হয়, সেরকমই ছোটবেলায় মানে বসতে শেখার আগেই গানের মধ্যে, মানে জন্মানোর আগে থেকে যেন গানের মধ্যে বড় হয়ে উঠেছি। আর বাবার গানগুলো তো সবই চরিত্র, গল্প, আর এত ইন্টারেস্টিং। বাবাই আমার ইন্সপিরেশন।
रच से भेजल कुली दे दिलाई कलम छुरी रच से भेजल कुली रच से भेजल कुली दे दिलाई कलम छुरी डाले डाले बाबू नजर बैठाई छे लाहे 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 रे लाहे 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 रे डाले डाले बाबू नजर बैठाई छे हाथे लिबोई टॉर्च बाती हिल जाबो रात राती हाथे लिबोई टॉर्च बाती हाथे लिबोई टॉर्च बाती हिल जाबो रात राती 12 बाजा राती रे सिनेमा देखे जाबो लाहे 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 रे लाहे 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 रे 12 बाजा राती रे सिनेमा देखे जाबो इतला तू इतला बंगला बनाली हरे इतला तू इतला इतला तू इतला बंगला बनाली हरे दिन रात बिजली के रोबाती तू गर्म लगले पंखा के चलाली तू ठंडा लगले चूल्हा के जलाली और मजदूर रहल भांगा घरे ए लाहे 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 रे लाहे 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 रे दिने राते बिजली के रोबाती আর মজুর হল ভাঙা ঘরে আর মজুর হল ভাঙা ঘরে আর মজুর হল ভাঙা ঘরে মানে আমি জীবনে যে কত কিছু করেছি মানে ছোটবেলায় কখনো তবলা ছেড়ে তারপর খেলাধুলো মানে যখন করতাম তখন আমার জান প্রাণ দিয়ে মানে ফুটবল আমার নেশা তারপর যখন পরে আমার টাইফয়েড হলো দীর্ঘদিন আমাকে ফুটবল খেলা বারণ হলো আর আগে থেকেই কবিতা লেখা থিয়েটার করা থিয়েটারটা আমার মানে খুব ইচ্ছে ছিল তখন থিয়েটারের নেশা আমার স্কুল লাইফেই এলো মানে হঠাৎ করে স্কুলের টিচার বলে শোন তুই এই চরিত্রটা কর তখন আমি দারুণ করলাম আর সেটা করার পর ওই যে সবাই মিলে এত প্রশংসা করলো আর করতে গিয়েও নাটক আমার ভীষণ ভালো লাগলো সেই নাটকের নেশায় আমাদের একটা পরবর্তীকালে আমাদের একটা দল করেছিলাম সংসপ্তকে আমি অভিনয় করতাম পরে দলটা নানা কারণে ভেঙে যায় তারপর আমি বাদল সরকারের সঙ্গে যোগ দিই বাদল সরকারের কাছে ভীষণ উৎসাহ পাই এবং তখন বাদল সরকার আমাকে বলেন শোনো সব নয় ও তার সঙ্গে বলি ককেশিয়ান চক সার্কেল বাটল বেস্টে সেটা বাংলা উনি গন্ডি করেছিলেন তার সুররপ আমি করেছিলাম গানের মিউজিকটা তাই যাই হোক বাদলদা খুব ভালোবেসে বলেছেন শোভন আমাদের থিয়েটার করার লোক প্রচুর আছে তুমি যেভাবে গান গাও তোমার গানটা তুমি করো উনি বললেন তুমি গানটাই করো হ্যাঁ তুমি যখন গানটা গাইবে তখন থিয়েটারও তোমার সঙ্গে থাকবে গানে যেটা দরকার এবং সেটা গান গাইতে গিয়ে আমি বুঝতে পারি এখনো বুঝতে পারি যে থিয়েটার করাটা কত গানে আমাকে সাহায্য করেছে আমি যে গায়ক হব এটা আমার ভাবনাতেই আমার নেশা ছিল ছেলেবেলায় বিভিন্ন মেলা পরবে যাওয়া মানে তাদের গান শোনা এবং আমি স্কুলে থাকতে যেতাম এটা আমার নেশা ছিল মানে আর কি হতো সেখানে গান শুনলে আমার একটা ব্যাপার রয়েছে ছেলেবেলা থেকে সেটা যে কখনো একবার শুনলে পরে সেই গানটা আমার মুখস্থ হয়ে যেত সঙ্গে তুলে ফেলতে পারতাম তারপরে আমি যখন স্কুল লাইফে ছিলাম তখন আমার বড়রাও অনেক সময় আমাকে নিয়ে যেত শোন তুই তো আমাদের লিভিং টেপ রেকর্ডার চল আমাদের সঙ্গে চল খুব উৎসাহ দিত আর সেই গানগুলো যখন আমি শহরে এসে আমার বন্ধুদের শোনাতাম মানে তখন তো ফুটবল খেলতাম বা খেলাধুলো করতাম যখন শোনাতাম যখন ওরা মুগ্ধ হয়ে যেত বলে এত সুন্দর সুন্দর গান আছে যেগুলো রেকর্ডের নয়
মানে লোকগান বলতে যে গানগুলো আমরা বাজারে শুনে থাকি তার বাইরে, অচেনা অজানা। আর আমার গতানুগতিকের বাইরে বলে আমার এটা প্রতি মমতা, টান, এই গানগুলো জানানোর একটা মানে একটা ইচ্ছে নিজের মধ্যে তৈরি হলো যে এই গানগুলো কি করে মানুষকে জানানো যায়, যে গানগুলো রেকর্ডেড নয়, যে কোনো পপুলার সিঙ্গার গায় না। এই ইচ্ছে থেকে কিন্তু আমার গায়ক হওয়া। আমি আগে করি পয়গম্বরের শরণ বন্দনা, তারপরেতে গাজির গান শুনেন সর্বজনা। শুনেন বন্ধুগণ, সবাই মিলে শুনেন বন্ধুগণ, শুনেন বন্ধুগণ, দিয়া মন দেশের কহানি, এই সম্প্রতি হইয়াছে যাহা লোক জানা জানি। শুনেন জবর খবর, শুনেন জবর খবর, মোরা কবর থেকে উঠবে নেছে। আর কাঁটা ছাগল নাজের চোটে 7 বার উঠবে হেসে। 9,000-এর কথা, বুঝুন কবেকার ছবি, 9,000-এর কথা বলছে। 9,000-এর কথা শুনিয়ে ব্যথা পাবেন সত্য কথা, ওই ডম্বা চড়া বাকি শুনে ধরবে আপনার মাথা। লেনিনের দেশের নেতা, লেনিনের দেশের নেতা ব্রেজনেভ হোতা আইলেন মদের দেশে। আর গন্ডায় গন্ডায় চুক্তি হইল কত কলম পিসে। নেকা চৈতন্য, নেকা, এরকম আর কি এক বিশাল বড় গান। এবং এই গানটা বোধহয় এই মুহূর্তে আমি গাইলাম বোধহয় 20-25 বছর বাদে। মানে গানটা তখন আমরা গাইতাম 30 বছর 35 বছর আগে। তার আগে মাঝে মাঝে মানে হঠাৎ করে এখনো ওগুলো ভুলিনি। গায়ক সত্তা নিয়ে গান আমার জীবনে প্রথম, সেটা জনমেলা 78। জনমেলা 78 বলে একটা মানে একটা মেলা হয়েছিল, ওটা আমাদের গড়ের মাঠের ওখানে হতো তখন, যত মেলা গেলাম সেখানে প্রথম আমি গান গাই। একজন ভদ্র নিয়ে গেছিলেন এবং তার পেমেন্টটাও আমার মনে আছে, যে চেকটা পেয়েছিলাম 20 টাকা। রেডিওতে আমি গাইছি প্রায় 40 বছর রেডিওতে, খুব ছোটবেলা থেকে, মানে অল্প বয়স থেকে রেডিওতে আমি গাই। তারপর মানে প্রথম রেকর্ডিং রেডিওতেই আমার। লোকগান এমন একটা গান, সর্বকালের সময়ের গান, সর্বকালের সেই সময়ের গান। তাই তো হাজার হাজার বছর ধরে কিন্তু, আবহমান কাল ধরে কিন্তু এর পরম্পরা চলছে। আমার গানের গুরু এক কথায় যদি বলতে হয় তাহলে আমার সব সময় একজনের নাম প্রথমে আসে সবচেয়ে। অনেকের কাছে আমি শিখেছি, মানে আমি সাহায্য পেয়েছি, শেখা মানে হাতে ধরে নয়, কিন্তু একজনের নাম আমার মুখের সবচেয়ে আগে আসে, সে রনেন রায়চৌধুরী, যাকে আমি প্রকৃতভাবে আমি ভীষণ মিস করি। আমার বাবাকে যেমন করে মিস করি তেমন ভাবে মিস করি। হেমঙ্গ বিশ্বাস, কালিদাস গুপ্ত, নিহার বড়ুয়া, এই মানুষগুলোর কাছে আমি অনেক কিছু পেয়েছি, অনেক ভালোবাসা। শুধু গান নয়, গান ছাড়াও সেই মানুষগুলোর সঙ্গে থাকলে মনে হয় যে কত ভালো মানুষের সঙ্গেও কাটিয়েছে। সলিল চৌধুরীর কথা বলতে হয়, তিনি আমাকে কিন্তু অনেক আলোর মাঝে উনি আমাকে এনেছেন। এবং আমি তো আমার গানই গাইতাম সেই সময়, সলিল চৌধুরী সলিলদার গান গাইতাম না, কিন্তু উনি কি যত্নে, পরম যত্নে সাধারণ মানুষের কাছে আমাকে পরিচয় করে দিয়েছেন, কি আদর ভালোবাসা দিয়েছেন। এইগুলো আমি আমার বিরাট পাওয়া জীবন। আমার কাছে ছাত্রছাত্রী কিন্তু আমার জীবনে অনেকটা অংশ, এবং আমি বলবো আমার সময়ের না খুব সুন্দর একটা সময় কাটে, এবং যে সময়ের মধ্যে দিয়ে আমি নিজেকেও সমৃদ্ধ করি। ওদের সঙ্গে গান নিয়ে বসলে আমি নিজেও সমৃদ্ধ হই। আমার গানগুলো নতুন করে আবার ঝাড়ফুঁক হয়। পুরনো যে গানগুলো আমি গাইনি, সেই নতুন নতুন গানগুলো তাক থেকে তুলে ধুলো ঝেড়ে আবার তাকে চাঙ্গা করে দেয় ওরা। এবং ওদের সঙ্গে, প্রতিটা মানুষের সঙ্গে আমার একটা আলাদা মানে একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে তাদের সঙ্গে।
রঘুপতি, হে মাঝতে বসে সরস্বতী। ওগো মা লক্ষ্মী সরস্বতী, 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 ওগো মা লক্ষ্মী সরস্বতী। আমি সত্যি মানুষের এত ভালোবাসা পেয়েছি, এখনো মানুষ যে আমাকে এত করে চায়, এত করে বিভিন্ন জায়গায় আমাকে আমি ডাক পাই, আমার গান শোনেন, এটা বিশাল সৌভাগ্য। আমার আর কিছু চাওয়ার নেই। আজকে যেটা হচ্ছে যে কিছু টিভি এতে কিছু রিয়েলিটি শো রিয়েল লাইফে এমন ভয়াবহ ছাপ ফেলছে, আমি ভাবি তাদের জন্য যারা এই বছর কিছু করছে তাদের নিয়ে যে হচ্ছে, কিন্তু যারা 5 বছর আগে এত অসাধারণ গেছে তাদেরকে আর খুঁজে পাচ্ছে না। তাদের মধ্যে যে কি হতাশা, কি মানসিক নিপীড়ন চলছে আমরা ভাবতে পারি না। এবং এটার জন্য দায়ী করবো সবচেয়ে আগে তাদের বাবা মাকে। তারা গিয়ে এমন ভাবে ভিড় করছে বা এই ব্যাপারগুলো করছে, ছেলে মেয়েদেরকে অন্যভাবে যদি একটু গ্রুম করা যায় যেত, তাহলে এতটা হতাশ। একজনের সঙ্গে যখন দেখা হয় এবং তার গান এত ভালো লেগেছিল অত্যন্ত গুণী, কিন্তু 1 বছরের মধ্যে এত কিছু পেয়ে গেলে তারপর তো তার দিকে যদি সেই ব্যাপারটা না গুরুত্ব দেওয়া হয়, তখন যেটা হয় গান কখনো হারায় না। ডিজিটাল যুগে যেটা হচ্ছে, এই টেকনোলজি গানটাকে সস্তা করে দিচ্ছে, হারিয়ে যাচ্ছে না, সস্তা করে দিচ্ছে। আগে দেখবে একটা গান গাইতে গেলে যে এফার্ট, একটা যে গায়কের শুনতে গেলেও সে এফার্টটা দেওয়া উচিত সেটা। কিন্তু শ্রোতা যদি গানগুলোকে সহজে ক্লিকে একটা গান শুনতে তার ওখানে পেন ড্রাইভে যদি 3000 গান থাকে, তার ধৈর্য তখন আর গানগুলোকে টানবে। ওই 3000-এর মধ্যে একটা গান তখন গুরুত্ব নষ্ট হয়ে যায়। বাঁচিয়ে রাখা, টিকিয়ে রাখা শব্দগুলোকে আমি ভীষণ ঘৃণা করি। যার মধ্যে রসদ থাকবে সে বেঁচে থাকবে। লোকগান এত হাজার হাজার বছর ধরে বেঁচে আছে, একাই কিসের জন্য বেঁচে আছে? আচ্ছা, তাগিদ মানে সে বেঁচে থাকার মতোই তাই আছে। এই পৃথিবী জল হাওয়া সূর্যের চন্দ্রের মতোই সত্য এবং এত গভীর, এত আত্মিক, বেঁচে থাকবেই। আমার পাহাড়ে যেতে আমি খুব ভালোবাসি। আমার যত ফিল্ড ওয়ার্ক বেশিরভাগ আমি পাহাড়েই করেছি। নর্থ ইস্টে খাসি, গারো, জয়ন্তিয়া, বিভিন্ন পাহাড়, প্রচুর পাহাড়, অযোধ্যা পাহাড়, এদিকে পুরুলিয়ার পাহাড় আমাকে খুব টানে। আর টানে খুব ছোট্ট নদী, বড় নয়, চিলতে নদী। আমি পাহাড়ি নদী আমার খুব ভালো লাগে। পাহাড়ের গা বেয়ে সেই নদী আমি মেঘালয়ে পেয়েছিলাম, খুব ভালো লেগেছে। তিনটে প্রিয় খাবার আমার এক এক সময় এক একটা বয়সে চেঞ্জ হয়েছে। ছোটবেলায় যেমন মাছ মাংস খুব ভালো লাগতো, এখন ক্রমশ না আমি দেখছি খুব হালকা খাবারে চলে গিয়েছি। খুব ভালো লাগে আমার খেতে, শুক্তো আমার ভালো লাগে, আমার ডাল ভালো লাগে, ভাজা বলতে তার সঙ্গে বেগুন ভাজা হলে আমার খুব ভালো লাগে। আর আমি মাংসের থেকে মাছ ভালোবাসি। আমার কাছে পরিবারের ব্যাখ্যা বলতে গেলে পরস্পরের মধ্যে বিশ্বাস এবং ভালোবাসাই আমার কাছে মুখ্য মনে হয়। আমার জীবনে কাকে হারিয়ে আমি বেশি কষ্ট পেয়েছি সে কথা বলতে গেলে প্রথমে একটাই শব্দ, একটা বর্ণের শব্দ, সে হচ্ছে আমার মা। যেটা আমার অনুভূতিতে নেই, কিন্তু আমি অনুভব করতে পারি।
সেটা আমার জন্মের সময়, মা যেদিন আমার প্রসব করলেন। ঈশ্বর যদি আমায় 3টে বর দেবেন বলে ভাবেন, আমি চাইবো সেটা হচ্ছে যা খুশি খাইতে পারি, যেথায় খুশি যাইতে পারি, আর সানি ধাপা মাঙ্গারেসা গাইতে পারি। এই 3টে বর, এই 3টে বর আমার ভূত বললেও ভগবান বলুক, আমি এই 3টে বর চাই। আমি যদি আবার একটা জন্ম পাই, তাহলে আমি ছোটবেলা থেকে আরো ছোটবেলা থেকে আমি নিজেকে অনেক দিক থেকে আরো শুদ্ধ করতে চাই। যেই ভুলগুলো আমি জীবনে করেছি সেই ভুলগুলো আমি করবো না, আর আমি হয়ে জন্মাতে চাই। আর আমি যেরকম পরিবারে জন্মেছি সেই পরিবারে আমি জন্মাতে চাই, এবং সেই পরিবারের জন্য আমি আরো কিছু ভালো যেন কিছু করতে পারি। আমার মা বাবাকে, মা খুব অসুস্থভাবে অনেক কষ্ট পেয়ে মারা গেছেন, মাকে যেন আর আগে থেকে ট্রিটমেন্ট করতে পারি এবং মাকে মানে একেবারে সুস্থ করে দিতে পারি, সেই ক্ষমতাটা ভগবান যেন আমাকে দেয়। আর আমার দাদাকে আরো ভালো ভাবে দেখতে পারি, আমার বাবা মা, আমার ভাই বোন সকলের জন্য আমি যেন আরো কিছু করতে পারি। আর গান বাজনার ক্ষেত্রে যেন আমি আরো সিস্টেমেটিক, আরো উন্নত একটা মানুষ হতে পারি, এটা আমার চাই। বাঁশরি সখী সরল কাঠের বাঁশি রে, বিনা পুঁতে বাজে বাঁশি বলে রাধা রাধা রে। বাঁশের বাঁশরি সখী সরল কাঠের বাঁশি রে, বিনা পুঁতে বাজে বাঁশি বলে রাধা রাধা রে। সখী শাড়ি থাকা নাই রে, আইল রে করমা পরম কার সঙ্গে নাচিব রে। কার সঙ্গে নাচিব সখী শাড়ি থাকা নাই রে, আইল রে করমা পরম কার সঙ্গে নাচিব রে। বাঁশরি সখী সরল কাঠের বাঁশি রে, বিনা পুঁতে বাজে বাঁশি বলে রাধা রাধা রে।
আমায় প্রিয় সখা বিদেশে রয়